সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা এখান থেকে শুরু করবো, তো চলো ক্লাসটা শুরু করা যাক। আঞ্চলিক পরিচয় গঠন, সমাজ, সংস্কৃতি, অভিধান বদল, বৈচিত্র্য ও বহুত্ব। ষষ্ঠ শতকের পর বাংলা অঞ্চলে বঙ্গ নামে একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে বলে বিভিন্ন উৎস থেকে জানা যায়। এই রাজ্যের রাজধানী ছিল বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া পাড়ায়। পাঁচজন স্বাধীন রাজা ষষ্ঠ অথবা সপ্তম শতকে ধারাবাহিকভাবে এখানে রাজত্ব করেছেন। তারা হলেন গোপচন্দ্র, সমাচারদের, ধর্মাদিত্য, দ্বাদশাদিত্য ও সুধান্নাদিত্য। বঙ্গের কিছু পরে গৌড় নামেও আরো একটি রাজ্য গড়ে উঠেছিল। এই রাজ্যের স্বাধীনতা একজন রাজা ছিলেন। শশাঙ্ক রাজবংশের অধীনে বাংলা অঞ্চলে ধীরে ধীরে সমাজ সংস্কৃতির কাঠামো মজবুত হয়। নগর কেন্দ্রিক সাংস্কৃতিক কাঠামো স্পষ্ট হতে থাকে। সাংস্কৃতিক বৈচিত্র্য ও বহুত্ব নিয়েই গড়ে ওঠে সামাজিক বুনিয়াদ। বাংলা অঞ্চলের প্রাচীন ধর্মীয় স্থাপনার মধ্যে স্তূপ, বিহার, মন্দির উল্লেখযোগ্য। বাংলায় প্রথম মন্দিরের উল্লেখ পাওয়া যায় কেতুগড়ে প্রাপ্ত দ্বিতীয় শতকে। একটি পোড়ামাটির ফলক মন্দির স্থাপত্যের আদিতম রূপ উৎকীর্ণ হয়েছে। পরবর্তীতে ষষ্ঠ শতক থেকে বাংলা অঞ্চলে বিভিন্ন রকমের মন্দির নির্মিত হতে শুরু করে। নবম থেকে 11 শতকে পাল ও সেন রাজাদের পৃষ্ঠপোষকতায় বাংলা অঞ্চলে অসংখ্য মন্দির এবং মন্দির সংশ্লিষ্ট ভাস্কর্য নির্মিত হয়েছিল। বৌদ্ধ শিক্ষা ও ধর্মচর্চার কেন্দ্র ছিল বিহারে। এখানে সন্ন্যাসী ও শিক্ষার্থীরা ধর্মীয় বিষয়ের পাশাপাশি দর্শন, যোগ, শাস্ত্র, যুক্তিবিদ্যা, জ্যোতির্বিদ্যা, ব্যাকরণ, গণিত, চিকিৎসাবিদ্যা, চিত্রকলা, সঙ্গীত ও সাহিত্য বিষয়ে পড়াশোনা করতেন। বাংলা অঞ্চলে নির্মিত বিহারগুলোর মধ্যে সম্বল মহাবিহার, শালবন বিহার, রক্ত মৃত্তিকা মহাবিহার ছিল জগৎ বিখ্যাত। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ বিহার নামে সোমপুর বা পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিশাল এই স্থাপনার চারিদিকে ছিল 177টি বসবাসের উপযোগী কক্ষ। সেখানে বসে যুদ্ধ ভিক্ষুরা জ্ঞান চর্চা করতেন। বিস্তৃত প্রবেশপথ, অসংখ্য নিবেদন স্তূপ এবং ছোট ছোট মন্দির শোভিত। বিহারের কেন্দ্রে রয়েছে সুউচ্চ একটি মন্দির। খনন কাজের মাধ্যমে এখানে পাওয়া গিয়েছে অনেক পোড়ামাটির ফলক, প্রস্তর ও ধাতব মূর্তি। এসব ফলকে অঙ্কিত চিত্র থেকে আমরা যে যুগের মানুষের জীবন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারি। সব নিদর্শন বাংলার স্থাপত্য ভাস্কর্য শিল্পের ইতিহাসে অত্যন্ত মূল্যবান উৎস হিসেবে বিবেচিত হয়ে থাকে। এটা হলো বর্তমান ভারতের বিহার প্রদেশে অবস্থিত নালন্দা মহাবিহার ও মন্দিরসমূহের ছবি। বর্তমান ভারত বিহারের প্রদেশে অন্তিচক নামক স্থানে অবস্থিত বিক্রমশীল মহাবিহারের কেন্দ্রীয় মন্দিরের ছবি। বর্তমান বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত সম্বল বিহারের কেন্দ্রীয় মন্দিরের ছবি। প্রাচীন বাংলার অঞ্চলে অবস্থিত এই বিহারে ছিল দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মহাবিহার। বৌদ্ধ ধর্মীয় বিষয়ের পাশাপাশি দর্শন, যোগশাস্ত্র, যুক্তিবিদ্যা, ব্যাকরণ, গণিত, চিকিৎসাবিদ্যা, চিত্রকলা, সঙ্গীত ও সাহিত্য চর্চার কেন্দ্র ছিল এরকম বিহারগুলো। সোমপুর বিহার মহাবিহারের কেন্দ্রীয় মন্দিরকে দেখতে এমন ছিল বলে মনে করেন ঐতিহাসিকগণ। শালবন বিহার বর্তমান বাংলাদেশের পূর্ব দিকে কুমিল্লা জেলার বিহারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। লতিকোট বিহারে বা লতিকোট মুরা বর্তমান বাংলাদেশের পূর্ব দিকে কুমিল্লা জেলার বিহারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। দ্বাদশ শতকে সেন রাজাদের পৃষ্ঠপোষকতায় বাংলা সংস্কৃতি সাহিত্যের বিকাশ ঘটিয়েছিল। পবনদূত, গীতগোবিন্দ, সুধোক্তিকর্ণামৃত নামে বেশ কিছু গ্রন্থ ওই সময় রচিত এবং সংকলিত হয়। এসব গ্রন্থ থেকে সমকালীন বাংলা অঞ্চলের মানুষের জীবন ও সংস্কৃতি সম্পর্কে নানান তথ্য পাওয়া যায়। গ্রন্থগুলো তাই বাংলা অঞ্চলের ইতিহাসের উৎস হিসেবে পণ্ডিতগণের কাছে বিশেষ গুরুত্ব দাবি করে রাখে। প্রখ্যাত ইতিহাসবিদ শাহনারা হোসেন এই সময়ে সংকলিত সুভাষিত রত্নকোষ নামে একটি সংস্কৃত পাঠ ও পর্যালোচনা করে বাংলার সাধারণ মানুষের জীবনের সুখ, দুঃখ, দারিদ্র্য, টিকে থাকার প্রলয়ের কথা আমাদেরকে জানিয়েছেন। বাংলা অঞ্চলের মানুষের যে কোনো প্রতিকূলতা মোকাবিলা করে টিকে থাকার সক্ষমতা এই শ্লোকগুলোতে প্রতিফলিত হয়েছে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ রচিত হয়েছে অষ্টম থেকে ত্রয়োদশ শতকের মধ্যে। চর্যাপদের পদগুলো সেই সময় ভারত ও বাংলাদেশের পূর্বাংশ তথা বাংলা অঞ্চলের সমাজ জীবন ও সংস্কৃতির নানান বিষয়ে ধারণা খুঁজে পাওয়া যায়। মানুষের দারিদ্র্য, উঁচু-নিচু, ভেদাভেদ, বৈষম্য আর বিভিন্ন পথের সাধনার মধ্য দিয়ে ধর্মাচরণের নানান উদাহরণ।
পাঁচযুগী তালপাতায় লিখিত ও বিচিত্র বৌদ্ধ ধর্মীয় বইয়ের চিত্র ও লেখা। চর্যাপদ চর্যাপদ হচ্ছে বাংলার প্রাচীনতম সাহিত্যের নমুনা। চর্যাপদ থেকে বাংলায় বসবাসকারী নানান ধারার মানুষের নাম, পরিচয় এবং তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে নানান তথ্য জানা যায়। রমসভার পুলিন্দ, নিশাক নামক মহাশয়দের কথা জানা যায়। সব মানুষ আদিবাসী মানুষদের আগমনের অনেক আগে থেকেই বাংলার আঞ্চলিক ভৌগোলিক পরিবেশে বসতি স্থাপন করেছিলেন। নিজস্ব রীতিনীতি আর প্রথা পদ্ধতিতে সমাজ গঠন করে তারা নিজেদের পরিবহন পরিচালনা করেছিল। চর্যাপদ কাব্যে শবরদের জীবনধারা সম্পর্কে চমৎকার তথ্য পাওয়া যায়। সবার মানুষের অপেক্ষাকৃত উঁচু এলাকা বা পাহাড়ে বসবাস করত। অরণ্য থেকে সংগ্রহ করা সুন্দর ফুল আর পাখির রঙিন পালক দিয়ে সবল বালিকারা সাজসজ্জা করত। উপরের পাঠে আমরা বিভিন্ন ধরনের উৎসের মাধ্যমে বাংলা অঞ্চলের বিভিন্ন রকমের মানুষের নাম এবং তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানান উৎসব আয়োজন সম্পর্কে জেনেছি। সূর্যপদ নামে একটি গুরুত্বপূর্ণ সাহিত্যের কথাও জেনেছি। এসব গ্রন্থে বাংলা মানুষের জীবনে যেসব চিত্র অঙ্কিত হয়েছে তার সঙ্গে আমাদের বর্তমান সময়ে মানুষের জীবনের মিল ও অমিলগুলো চিহ্নিত করে একটা তুলনামূলক আলোচনা করি। তো তোমরা এটা আলোচনা অবশ্যই করে নিবে। চিত্রকলার ক্ষেত্রে প্রাচীন বাংলার মানুষ বিশেষ দক্ষতা অর্জন করেছিল। চিত্রকলা নিদর্শন পাওয়া গিয়েছে অসংখ্য পোড়ামাটির ফলকে এবং চিত্রযুক্ত পুঁথিতে। নবম শতকে বাংলার বরেন্দ্রীতে ধীমান এবং বিদপাত নামে শিল্পী বাস করতে জানা যায়। চিত্রকলায় তারা ছিলেন সেই যুদ্ধের বিখ্যাত মানুষ। পাল বংশের রাজা রামপালের সময় রচিত সাহসিকা প্রজ্ঞাপারমিতা নামে একটি পুঁথি পাওয়া গিয়েছে। তাকে প্রাচীন বাংলার চিত্রশিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বলে অভিহিত করা যায়। বিভিন্ন স্থাপনার দেওয়াল অলঙ্করণ, ব্যবহার্য দ্রব্য সামগ্রী শোভাবর্ধন এবং গৃহসজ্জার চিত্র অঙ্কনের রীতি বাংলায় বহমান ধরেই চর্চা হয়ে আসছে। অষ্টসহস্রকা এটা চিত্রের নাম আর কি ব্যাখ্যা। ভাস্কর্য শিল্প বাংলা অঞ্চলের মানুষের সাংস্কৃতিক জীবনের অন্যতম উজ্জ্বল একটি দিক। বাংলা অঞ্চলের শিল্পের যাত্রা শুরু হয়েছিল 200 পূর্বাব্দে এবং 957 মধ্যে। এটি চরম উৎকর্ষ লাভ করেছিল বা বিভিন্ন ধরনের পার্থক্য আগ্নেয় শিলা এবং ব্রোঞ্জের তৈরি প্রচুর ভাস্কর্য পাওয়া গিয়েছে বাংলার অঞ্চলের প্রত্নস্থলগুলোতে। নবম শতাব্দী থেকে আলো আগ্নেয়গিরি শিলার ভাস্কর্য দেখা যায়। ভাস্কর্যগুলোর অপূর্ব শিল্পগুণের কারণ অনেকেই একে পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে গণ্য করে থাকেন। বিভিন্ন প্রাচীন সূত্র ও লৌকিকাচার থেকে জানা যায়, প্রাচীনকাল থেকে বাংলার অধিবাসীরা নৃত্যগীতির সঙ্গে পরিচিত ছিলেন। বাংলার প্রাচীনতম কাব্য সংকলন চর্যাপদে একটি কবিতায় একজন ডম্বী রমণের কথা বলা হয়েছে। সে যখন নৃত্য করে মনে হয় যেন একটি ফুলচুর দৃষ্টি পাপড়ি মেলে দিয়ে শোভা বা সৌন্দর্য বিকিরণ করছে। পাহাড়পুরের বিহারে পোড়ামাটি যেসব ফলক পাওয়া গেছে সেখানে প্রাচীন বাংলার মানুষের নানান রকম উৎসব ও আনন্দের সুন্দর চিত্র আমরা দেখতে পাই। গায়ক ও গায়িকারা হাতে ডঙ্কা, বাঁশি, কাসর, করতাল বাজিয়ে গান গাইছে। বিবাহ উৎসবে পুরুষেরা গান গাইতো, মেয়েরা নৃত্য করত। প্রাগৈতিহাসিক কাল থেকে বাংলার ওই অধিবাসীদের জীবন ও সংস্কৃতির গল্পই মূলত পরবর্তীকালে লিখিত কাব্য এবং পোড়ামাটির ফলকগুলোর উৎকীর্ণ হয়েছে। অনুশীলনী উপরের পাঠে আমরা বিভিন্ন ধরনের উৎসের মাধ্যমে আমরা বাংলা অঞ্চলের বিভিন্ন রকমের মানুষের নাম এবং তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানান উৎসব আয়োজন সম্পর্কে জেনেছি। সুভাষিত, রত্নকরস এবং চর্যাপদ নামে দুটি গুরুত্বপূর্ণ সাহিত্যের কথাও জেনেছি এবং গ্রন্থে বাংলা মানুষের জীবনে যেসব চিত্র অঙ্কিত হয়েছে তার সঙ্গে আমাদের বর্তমান সময়ের মানুষের জীবনের মিল ও আমিলগুলো চিহ্নিত করে চলে একে তুলনামূলক আলোচনা করি। তো চলো এর অ্যান্সার শিখতে চলে যাই। বর্তমান সময়ে মানুষের জীবনের মিল: বিবাহ অনুষ্ঠানে পুরুষদের গান গাওয়া, মেয়েদের নৃত্য করা, পরিবার নিয়ে একসাথে বসবাস করা, বিভিন্ন চিত্র অঙ্কন ও ব্যবহার্য দ্রব্য সামগ্রী শোভাবর্ধন এবং বিভিন্ন স্থাপনার দেহের অলঙ্করণের রীতি-নীতি। এটা হলো আমাদের বর্তমান কালের সাথে মিল আছে। এবার আমরা বর্তমান কালের সাথে মিল নেই অর্থাৎ অমিল আছে সেটা দেখবো। বর্তমান সময়ে মানুষের জীবনের আমের: গায়ক ও গায়িকাদের হাতে ডঙ্কা, গাছর, করতাল বাজিয়ে গান গাওয়া, ঢাক ঢোল বাজিয়ে বের করে বর কনেকে বিয়ের স্থানে নিয়ে যাওয়া, পোশাক পরিচ্ছদের বৈচিত্র্যতা, অরণ্য থেকে সংগ্রহ করা ফুল আর পাখির রঙিন পালক দিয়ে শহর বালিকাদের সাজসজ্জা করা, নারীদের সাজসজ্জা, শহর মানুষদের অপেক্ষাকৃত উঁচু এলাকা বা পাহাড়ে বসবাস করা, মানুষের দারিদ্রতা ও ক্ষুধার জ্বালা, এগুলো হলো আমির। তো আমি যে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি সেটা নিয়ে তোমরা আলোচনা করবে। একটা পয়েন্ট নিয়ে এক একটা আলোচনা শুরু করে দিবে। 1357 শুরুর দিকেই বাংলা অঞ্চলের মানে উত্তর পশ্চিম দিকে তুর্কি আফগানের আগমন ঘটে। তারা বাংলার উত্তর পশ্চিম দিকে একটি অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করে লোকোন্নতি নামে একটি রাজনৈতিক কেন্দ্র স্থাপন করে। এরপর থেকে বিভিন্ন এলাকা থেকে বাংলার বিভিন্ন অংশে নানান মত ধারার যোদ্ধা, বণিক
ধর্মপ্রচারক, পীর দরবেশ, সুফি সাধকের আগমন ঘটে। তথাগত শ্রেণীর অনেকেই বাংলায় স্থায়ী বসতি স্থাপন করতে শুরু করলে এখানে নতুন ধর্ম, সংস্কৃতি, রীতিনীতির আর সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়। খানকাহ, মসজিদ, মাদ্রাসা সহ ধারার নানান সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপিত হয়। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও সুফিদের তৎপরতা বাংলা অঞ্চলে আদি বসতি স্থাপনকারী মানুষের কাছে নতুন এই ধর্ম সংস্কৃতির কথা পৌঁছাতে শুরু করে। ত্রয়োদশ শতকের পর থেকে আরব, পার্শ্ব, তুরস্ক, আফগানিস্তান, উজবেকিস্তান বা তাজিকিস্তান থেকে যেসব মুসলমান বাংলায় এসে বসতি স্থাপন করে, তারা সেসব ভূখণ্ড থেকে নিয়ে আসে নতুন কিছু সামাজিক বিশ্বাসের রীতি এবং সাংস্কৃতিক উপাদান নিয়ে বাংলা অঞ্চলে স্থান প্রবেশ করেছে। উপরে উল্লিখিত মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলায় একের পর এক মসজিদ, দরগাহ, খানকাহ নির্মিত হয়েছে। স্থাপনাগুলোর মধ্যে পান্ডু আর আদিনাথ মসজিদ, গৌড়, লখনৌ, নৈতি ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, রাজশাহী আগা মসজিদ, বগেরহাট, ষাট গম্বুজ মসজিদ উল্লেখযোগ্য। বাংলা অঞ্চলে নির্মিত আদিনা মসজিদ থেকে খুঁজে পাওয়া যাবে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মালদহ জেলায়। এরা মসজিদ স্থাপত্যের একটি অন্যান্য নিদর্শন। একটি শিলালিপি থেকে জানা যায়, 1373 সালে সিকান্দার শাহ মসজিদ নির্মাণ করেন। এটি শুধু বাংলা অঞ্চল নয়, গোটা উপমহাদেশের মধ্যে অন্যতম একটি মসজিদ। বর্তমানে এটা প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় টিকে রয়েছে। আদিনা মসজিদের অলঙ্কৃত দেয়াল সকলের দৃষ্টি কেড়ে নেয়। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের শাসনকালে খান জাহান নামক একজন সুফি সাধক সুন্দরবন এলাকায় গভীর বন কেটে বন্দোবস্ত গড়ে তোলেন। খান জাহান ছিলেন একজন নির্মাতা। বর্তমানে সেখানে যশোর, খুলনা, বাগেরহাট অবস্থিত সেই এলাকা তিনি অনেক মাদ্রাসা, মসজিদ, সেতু নির্মাণ করেছিলেন। নতুন এক স্থাপত্য রীতিতে নির্মাণ করেন ষাট গম্বুজ মসজিদ। আচ্ছা, ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এইখান থেকে শুরু করবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।